আজ আমাদের বিষয় পাবনা বিদ্রোহ। এই পাবনা বিদ্রোহ ইতিহাসের হওয়া অন্যান্য বিদ্রোহ থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এই বিদ্রোহে বিদ্রোহীরা সরাসরি হাতে অস্ত্র তুলে নেয়নি। এই বিদ্রোহে তারা সাহায্য নিয়েছিল আইনের, তারা সাহায্য নিয়েছিল আদালতের। কি ছিল, কেন ছিল এবং কিভাবে হয়েছিল এই বিদ্রোহ, আজ আমাদের বিষয় সেটি নিয়েই আজকে আমাদের আলোচনা। তাই শুরু করা যাক আজকের আমাদের পাবনা বিদ্রোহের আলোচনা। বর্তমান বাংলাদেশের অন্তর্গত এই পাবনা জেলা, তবে অতীতে ছিল এটি ভারতবর্ষেরই অংশ। এই পাবনা বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ, তবে অন্যান্য বিদ্রোহ থেকে সম্পূর্ণরূপে আলাদা। মূলত জমিদার ও কৃষকদের মধ্যে মতবিরোধ থেকে শুরু হয়েছিল এই বিদ্রোহ। অর্থাৎ এখানে ইংরেজদের সঙ্গে বিদ্রোহ হচ্ছে না, এই বিদ্রোহ হচ্ছে কাদের মধ্যে? কৃষক আর জমিদারদের মধ্যে। 1859 সালে ভাড়া আইন তুলে নেওয়া হয়, এই থেকেই সূত্রপাত হয় এই বিদ্রোহের। তবে একটা কথা তোমাদের আগে বলে নেওয়া দরকার ছিল, যাই হোক আগে হয়নি, এখন বলে নিচ্ছি। সেটি হলো, এর পূর্বে যেই অধিকার ছিল সেটি হলো ট্যাক্স দাও থাকো, ট্যাক্স দাও থাকো। যখনই তুমি ট্যাক্স দিতে পারবে না, তুমি স্থানচ্যুত হয়ে যাবে, জমিদার তার জমি নিয়ে অন্য কাউকে দিয়ে দেবে। সেই আইন তুলে নেওয়া হলো এবং এই আইন তুলে নেওয়ার ফলে উপকৃত হয়েছিল কৃষকেরা। এই ভাড়া আইন তুলে নেওয়ার ফলে কৃষকেরা 12 বৎসরের জন্য সঠিকভাবে থাকার স্থান সুদৃঢ় হয় এবং 1859 সালে আবহাওয়া আইনটিকেও তুলে নেওয়া হয়। এতেও কৃষকেরা উপকৃত হয়েছিল। অবশ্য অসুবিধাতে পড়েছিল এই জমিদার শ্রেণী, যখন তারা ইচ্ছে মতো জোর জুলুম করে সাধারণ মানুষের থেকে কর আদায় করতে পারছিল না। অর্থাৎ এই দুই আইনের ফলে লাভবান হচ্ছে কৃষক, তাদের ওপর নানান দুর্নীতি করা যাচ্ছে না, জোর জুলুম করা যাচ্ছে না। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে জমিদাররা। ক্ষতিগ্রস্ত বলা যায় না, অত্যাচার করতে বা মানুষকে বোকা বানিয়ে বেশি কর আদায় করে নিতে পারছিল না এই জমিদাররা। পাবনার জমিদারদের মধ্যে বিশেষত ঠাকুর, ভাদুড়ি, ব্যানার্জি, শিকদার প্রভৃতিরা একত্রিত হয় এবং আদালতে দ্বারস্থ হয়। কেন দ্বারস্থ হচ্ছে? এই ভাড়া আইন পুনঃস্থাপনের জন্য, যাতে তারা তাদের দুর্নীতি আরো ভালোভাবে করতে পারে এবং তার সাথে আবহাওয়া কর পুনঃ নেওয়ার জন্য। অর্থাৎ জমিদারদের মনাকাঙ্ক্ষা তোমরা বুঝতে পারছো যে তারা কেন চাইছিল এইগুলো, যে তারা নির্দিষ্ট পরিমাণ আবার বেশি করে জোর জুলুম করতে পারবে, তাদের আটকানোর কোনো আইন থাকবে না, সেই কথাগুলি ভেবেই। এবং জমিদাররা যদি এই আইনগুলির স্বীকৃতি পেয়ে যেত আদালতের কাছ থেকে, তাহলে তারা 6 গুণেরও বেশি কর আদায় করতে পারত কৃষকদের কাছ থেকে এবং তারা কৃষকদের ওপর পুরাতনের মতন লাঠিয়ার বাহিনী দিয়ে অত্যাচার চালাতে স্বাবলম্বী হতো। এর অপর দিকে ছিল কৃষকেরা। তারা সশস্ত্র হয়নি, তারাও আদালতে দ্বারস্থ হয়েছিল, তারাও মামলা দায়ের করে। এটি ছিল অন্যান্য বিদ্রোহগুলির থেকে সম্পূর্ণ আলাদা দৃষ্টান্ত, যা আগে কখনো দেখা যায়নি। কৃষকেরা অবশ্য ব্রিটিশদের বিরুদ্ধে কোনো ক্ষোভ প্রকাশ করেনি, মানে ব্রিটিশদের ওপর কৃষকেদের কোনো ক্ষোভ নেই, তাদের রাগ তো হচ্ছে এই দুর্নীতিপরায়ণ জমিদারদের বিরুদ্ধে। তাদের সম্পূর্ণ অসন্তোষের কারণ ছিল এই জমিদাররা। অনেক ক্ষেত্রে এই আদালতে মামলা চলাকালীন কৃষকেরা জিতে যায়। কৃষকেরা এই মামলা চালানোর জন্য তারা নানানভাবে অর্থ জোগাড় করেছিল, নিজেদের খরচা থেকে বাঁচিয়ে অর্থ জোগাড় করে এই মামলা চালিয়েছিল। এবং এই বিদ্রোহ চলাকালীন সময় ঈশ্বরচন্দ্র রায় ধীরে ধীরে কৃষকদের কাছে জনপ্রিয় নেতা হয়ে ওঠে। ইংরেজরা বহু ক্ষেত্রে দেখা গেছে বিরোধের নিষ্পত্তির জন্য মধ্যস্থতার কাজ করেছে। শেষ অবধি অধিকাংশ জমিদার মামলার নিষ্পত্তি আদালতের বাইরেই করে নেয়, মানে আপোষের মাধ্যমে। কৃষকদের সঙ্গে আপোষের মাধ্যমে মীমাংসা করে নিচ্ছে, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইংরেজরা মধ্যস্থতার কাজ করে এই বিরোধের নিষ্পত্তি করে দিয়েছে। তোমরা লক্ষ্য করে দেখো, এই বিদ্রোহ কিন্তু অন্যান্য বিদ্রোহগুলির মতন সশস্ত্রভাবে সংগঠিত হয়নি। এই বিদ্রোহ থেকে
এক নতুন দৃষ্টিভঙ্গি আসতে দেখা যায়, শিক্ষার আলোর দৃষ্টিভঙ্গি। কৃষকেরা তাদের সংগঠন গড়ে তোলে ভারত সভা নামে। বিশিষ্ট ব্যক্তি এই অত্যাচারী জমিদার শ্রেণীর বিরুদ্ধে নিজস্ব শব্দ লিপিবদ্ধ করেন। তাদের মধ্যে কয়েকজন হলেন রমেশচন্দ্র দত্ত, ঈশ্বরচন্দ্র, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। এবং ডক্টর আর.সি. দত্ত জমিদারদের বিরুদ্ধে কৃষকেদের সফলতা নিয়ে লিখেওছিলেন বেঙ্গল ম্যাগাজিনে। একথা স্পষ্ট যে এই বিদ্রোহীরা ছিল সম্পূর্ণ জমিদারদের বিরুদ্ধে। তাই হয়তো এই জন্যেই গ্রামবাসীদের মধ্যে ধ্বনি উঠেছিল যে তারা জমিদারদের অধীনে নয়, থাকতে চায় তারা মহারানীর অধীনে। আজ আমাদের বিষয় ছিল পাবনা বিদ্রোহ। বিষয়টি ছোট ছিল, তাই ছোট ভিডিওর মধ্যেই শেষ হয়ে গেল। এরপরেও আমরা নানান বিদ্রোহ নিয়ে নানান তথ্য তুলে ধরব। তাছাড়াও ইতিহাস সম্পর্কিত নানান তথ্য আমাদের চ্যানেল স্টাডি টাইমে আপলোড করা আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতন দেখে নিতে পারো। আর যেই সকল তথ্যগুলি এখন পর্যন্ত আপলোড করে ওঠা হয়নি, সেইগুলি খুব তাড়াতাড়ি আমরা আপলোড করে দেব। আর আমাদের সাথে থাকতে এবং ইতিহাস সম্পর্কিত নানান নতুন নতুন তথ্য জানতে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল স্টাডি টাইমকে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে।